1931 থেকে 37 সাল পর্যন্ত, ঠিক আছে, জসীমউদ্দিন দীনেশচন্দ্র সেনের সাথে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে কাজ করছে। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহক। তিনি পূর্ববঙ্গ যে গীতিকা সেটা একটা সংগ্রাহক। তিনি 10,000-এরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করছে। 10,000 বেশি। তিনি বাংলা লোকসাহিত্যের বিশদ ব্যাখ্যা এবং দর্শন খণ্ড আকারে লিখে গেছেন। কী করছে? ব্যাখ্যা আর দর্শনটা খণ্ড আকারেও লিখছেন। 1933 সালে জসীমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশচন্দ্র সেনের সাথে ডক্টর দীনেশচন্দ্র সেনের সাথে অধীনে রামতনু রামতনু ঠিক আছে, রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিছে। 1944 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগে যোগ দেন। তিনি গুরু মৃত্যুঞ্জয় শীলের কাছে গুণগ্রাহী ছিলেন। 1969 সালে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের কবিকে সম্মানসূচক ডিলিট উপাধি ভূষিত করেন। বাংলা বিখ্যাত লোকসঙ্গীত গায়ক আব্বাসউদ্দিন তার সহযোগিতায় কিছু অবিস্মরণীয় লোকসঙ্গীত নির্মাণ করেন। তাহলে যে আব্বাসউদ্দিনের কথা আসছে এই জসীমউদ্দিনের সঙ্গে থেকে। আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন কবি দেশাত্মবোধক গান লিখেছেন। কাহিনী কাব্য, জীবনকথা কাব্য, নকশিকাথার মাঠ 1929 সাল, সুজন বদিয়ার ঘাট 1934 সাল, মা যে জননী কান্ধে শকিনা 1969 সাল। নকশিকাথার মাঠ তার শ্রেষ্ঠ কাহিনী কাব্য। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারণ্য ও মানুষের অসহায়তা ও কাব্যের উপকরণ। এই কাব্যের রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী নিয়ে রচিত। দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডারি অ্যাট কুইল্ট নামে E.M. মিলফোর্ড নকশিকাথার মাঠ ইংরেজিতে অনুবাদ করেন কি হিসেবে? দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নামে। আচ্ছা, নকশিকাথার মাঠ ইংরেজিতে অনুবাদ করছে সুজন বদিয়ার ঘাট। বাংলার অপূর্ব অনবদ্য রূপকল্পের এক বিয়োগাত্মক কাহিনী কাব্যগ্রন্থটির মূল উপজীব্য। এই কাহিনী কাব্যের প্রধান চরিত্র সুজন ও দুলি। শকিনা কাহিনী কাব্যে শকিনা ও জমিদার পুত্র আদিলের অমর প্রেমের করুণ কাহিনী বর্ণিত হয়েছে। খণ্ডবাক্য রাখালি প্রথম কাব্যগ্রন্থ 1927 সালে, বালুচর 1930 সালে, ধানখেত 1933 সালে, মাটিকণা 51 সালে, জলের লেখক, রূপবতী, মাগো, জ্বালা এ রাখিস আলো, হাসু কান্দে, কাফনের মিছিল প্রভৃতি সুচয় ও জসীমউদ্দিনের কাব্যসংগ্রহ। বিখ্যাত কবিতা কবর, রাখাল ছেলে মুসাফির, নিয়ন্ত্রণ, আসমানি, চাষার ছেলে, ধানখেত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবর কবিতাটি রাখালি কাব্যের অন্তর্গত। কবর প্রথম প্রকাশিত হয়েছে কল্লোল পত্রিকা। কবিতাটি মোট 118টা চরণ আছে। কবিতাটির বিষয়বস্তু ছিল প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ বা শোকগাথা। 1935 বঙ্গাব্দে জসীমউদ্দিনের কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। পল্লী বর্ষা কবিতা জসীমউদ্দিনের ধানখেত কাব্যগ্রন্থ হাতে নেওয়া হয়েছে। জসীমউদ্দিনের কবিতা সম্পর্কে দীনেশচন্দ্র সেন বলছেন, তার কবিতায় দুরাগত রাখালের বংশীধ্বনি। তার আসমানি কবিতাটি 1 পয়সার বাঁশি কাব্যের অন্তর্ভুক্ত। আসমানির বাড়ি মাদারীপুর, তৎকালীন ফরিদপুরে। আচ্ছা, ভ্রমণ কাহিনী থাকা চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়, জার্মানি শহরের বন্দরে 1975। শিশুতোষ গ্রন্থ হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। জসীমউদ্দিনের একমাত্র উপন্যাস বুবা কাহিনী 1964 সালে হয়েছে। নাটক বেদের মেয়ে, পদ্মপাড়া, পল্লীবধূ, মধুমালা নাটকটা জসীমউদ্দিন কিন্তু লিখছে। মধুমালা নাটকটা লিখছে জসীমউদ্দিন। মধুমালা নাটক জসীমউদ্দিনের আছে। মধুমালা নাটকটা হচ্ছে কাজী নজরুলের আছে একই নামে, মধুমালা। ওগো পুষ্পধেনু, ঠিক আছে। আচ্ছা, স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে ঠাকুরবাড়ির আঙ্গিনায় 1961, যাদের দেখেছি 1952, আত্মজীবনী জীবনকথা 1964। তার আত্মজীবনী হচ্ছে জীবনকথা 1964, জীবনের কথা 64। জসীমউদ্দিন রচিত বিখ্যাত একটা গান হচ্ছে আমার সোনার ময়না পাখি, নদীর কুল নাই কিনার নাই, নিশিতে যাইও ফুলবনে ও ভ্রমরা, আমার বন্ধু বিনোধিয়া ও আমার গহীন গানের নায়া, রঙ্গিলা নায়ের মাঝি, আমারে এত রাতে আমার হার কালা করলাম রে, আস আমায় ভাষায় দিয়ে প্রভৃতি। পুরস্কার হচ্ছে প্রেসিডেন্সি প্রাইড হচ্ছে পারফরমেন্স পুরস্কার 1958, 21 পদক 1976, স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 1978, 1974 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে প্রত্যাখ্যান করছে। কত সালে? 1974 সালে হিসেবে আবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্কে এখানে কিছু লিখছে। আর সর্বশেষ লিখছে কায়কুবাদ সম্পর্কে কিছু কথা আছে। রোকেয়া সাখাওয়াতের কথা হচ্ছে যে মিসেস R.S. হোসেনের নাম বেগম রোকেয়া লেখা প্রকাশিত হয়। মিসেস R.S. হোসেন নামে বেগম রোকেয়ার লেখাটা প্রথম প্রকাশিত হয়। 1898 সালে বেগম রোকেয়া বিয়ে হয়। বিহারের বালকপুরের নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে স্বামীর অনুপ্রেরণায়। 1902 সালে বেগম রোকেয়া পিপাসা নামক গল্প রচনা করে সাহিত্য জগতে পদার্পণ করছে। কী নামে? পিপাসা। 1909 সালে 3 মে সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর 11 মে থেকে 16 মার্চ কলকাতায় 13 নং ওয়ালিউল্লাহ লেনের একটা বাড়িতে মাত্র 8 জন ছাত্রী নিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা হয়েছে। 1916 সালে তিনি মুসলমান বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতেন ইসলাম প্রতিষ্ঠা করছে। 26 সালে কলকাতার আনুষ্ঠানিক বাংলা নারী শিক্ষা বিষয়ক সম্মেলন বেগম রোকেয়া সভাপতিত্ব করছে। 1930 সালে বঙ্গীয় মুসলিম সম্মেলনে বেগম রোকেয়া বাংলা ভাষার পক্ষে জোরালো বক্তব্য রাখছেন।
প্রবন্ধ অবরোধবাসিনী মতিচুর, প্রথম খণ্ড 1904, দ্বিতীয় খণ্ড 1922, চাষার দুঃখ। উপন্যাস সুলতানাত ড্রিম, ইংরেজি লেখা উপন্যাস পদ্মরাগ। সুলতানাত ড্রিমস একটা নকশাধর্মী রচনা। এখানে লেখিকা নারী স্বপ্নরাজ্যের ইউটোপিয়া বর্ণনা করেন। এখানে তিনি সৌরশক্তি বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে বর্ণনা বলেছেন। সৌরজগৎ, ডেলিসিয়া হত্যা, জ্ঞানফল, মুক্তিফল, নার্সনেরি প্রভৃতি গল্প ও উপকথা মতিচুর প্রবাদের দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে। জাগো গো ভাগিনী তার নারী শিক্ষামূলক প্রবন্ধ গ্রন্থ। অর্ধাঙ্গিনী প্রবন্ধে তিনি নারী জাগরণের পক্ষে বলিষ্ঠ ও সুচিন্তিত মতামত প্রদান করেন। বেগম রোকেয়ার অর্ধাঙ্গিনী গল্পে রবীন্দ্রনাথের নবদম্পতি প্রেমালাপ কবিতা কথা উল্লেখ করেছেন। অর্ধাঙ্গিনী গল্পে রবীন্দ্রনাথের নব যে দম্পতির প্রেমালাপ সেই কবিতাটার কথা উল্লেখ আছে। নারী শিক্ষা বেগম রোকেয়ার শেষ রচনা। নারী শিক্ষা বেগম রোকেয়ার শেষ রচনা। সম্পাদক পত্রিকা আছে নবনূর, সওগাত মোহাম্মদ। পদ্মরাগ উপন্যাসটা বেগম রোকেয়ার, আর পদ্ম গোখরা ছোট গল্পটা কাজী নজরুল ইসলামের। ফররুখ আহমদ চল্লিশ মুসলিম রেনেসাঁসের ফররুখ আহমদ 10 জুলাই 1918 খ্রিস্টাব্দে যশোর জেলার মাঝ আইল গ্রামে জন্মগ্রহণ করছে। 19 অক্টোবর 1974 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করছে। তিনি 1974 মৃত্যুবরণ করছে। তিনি ইসলামী স্বাতন্ত্র্যবাদী ও মুসলিম পূজা জাগরণের কবি নামে সর্বাধিক পরিচিত। শ্রেষ্ঠ কাব্য হচ্ছে সাত সাগরের মাঝি, পরিচিত 1944 সাল। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য। সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। কাব্যরচনা হচ্ছে নৌফেল ও হাতেম। বিখ্যাত কাব্য সিরাজাম মনিরা সনেট সংকলন, এটা একটা সনেট সংকলন আবার। আর বিখ্যাত কাব্য হচ্ছে তার সিরাজাম মনিরা। তারপর সনেট সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা। সনেট সংকলনের নাম হচ্ছে তার মুহূর্তের কবিতা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া মুহূর্তের কবিতা। কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই। আর এই 1966 এই গ্রন্থের জন্য আদমজি পুরস্কার লাভ করছে। শিশুতোষ গ্রন্থ পাখির বাসা 1965, এর জন্য 1966 খ্রিস্টাব্দে ইউনেস্কো পুরস্কার লাভ করছে, ঠিক আছে। তার মানে অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার আছে। একটা হচ্ছে আদমজি পুরস্কার 1966 সালে, শিশুতোষ গ্রন্থের জন্য 1966 সালে। সে আবার কী বলে পাখির বাসা এই শিশুতোষ গ্রন্থের জন্য সে আবার 1966 সালে ইউনেস্কো পুরস্কার পাইছে। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে কবিতা, বিখ্যাত কবিতা তার পাঞ্জেরি, উপহার স্মরণী। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ থেকে সংকলিত কবিতা পাঞ্জেরি। পাঞ্জেরি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে জাহাজের অগ্রভাগে রক্ষিত পথ নির্দেশক আলোক বর্তিতা। এটি রূপক কবিতা যা মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। পাঞ্জেরি কবিতায় পাঞ্জেরি শব্দটা 5 বার ব্যবহৃত হয়েছে। পাঞ্জেরি কবিতায় 9 বার পাঞ্জেরিকে প্রশ্ন করা হয়েছে। পাঞ্জেরি কবিতায় জাতীয় পাঞ্জারিকে প্রশ্ন করা হয়েছে কয়বার? 9 বার। আচ্ছা, পাঞ্জেরি কবিতায় জাতীয় জীবনের অচল অবস্থা বোঝানোর জন্য কবি প্রতীকী শব্দ অসীম কুয়াশা কি ব্যবহার করছে? অসীম কুয়াশা ব্যবহার করছে। বিভ্রান্তি অর্থে আলিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। কায়কোবাদ বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম মহাকাব্য সনেটের রচয়িতা কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তিনি সর্বপ্রথম মহাকাব্য সনেট এগুলো সবই সে লিখছেন। 1857 খ্রিস্টাব্দে ঢাকার নবাবগঞ্জে আগলা পূর্বগ্রামে জন্মগ্রহণ করেন। 1857 সাল বিশ্ব সিপাহী বিপ্লবে। আর 1951 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করছেন 1951 সালে। বাংলা কাব্যে বিশেষ 52 আগে অবদানে তিনি কাব্যভূষণ বা বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধি লাভ করছেন। তার হয়তো প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিরহ বিলাপ, ঠিক আছে, 1870 সালে। কাব্যগ্রন্থ কুসুম কানন, শিব মন্দির, অমিয়ধার, মোহরম শরীফ, শ্মশান ভস্ম। গীতকাব্য অশ্রুমালা 1895। মহাকাব্য মহাশ্মশান, পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে প্রধান চরিত্র ইব্রাহিম কার্দি ও জোহরা বেগম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাপারটা হচ্ছে এরকম। বাংলা সাহিত্যের অপরাজিত কথা সাহিত্যিক হিসাবে খ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে, তাহলে 1876 খ্রিস্টাব্দে সে জন্মগ্রহণ করছে এবং হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করছে এবং 16 জানুয়ারি 1938 সালে খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করছে অল্প বয়সে। 1723 খ্রিস্টাব্দে কলকাতার মৃত্যুবরণ করেছেন অনিলা দেবী ও শ্রীকান্ত তার ছদ্মনাম অনিলা দেবী ও শ্রীকান্ত। শরৎচন্দ্র 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পতাকা 36 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাইছে এবং 37 সালে সে মারা গেছে ঠিক আছে। 38 সালে মারা গেছে, ঠিক আছে, 16 জানুয়ারি। তার সাহিত্যকর্ম হচ্ছে বিখ্যাত গল্প রামের সুমতি, মহেশ বিলাসী, বিন্দুর ছেলে, অনুরাধা, মেজদিদি, অভাগীর স্বর্গ, স্বামী কাশীনাথ। তার প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির। গল্পটা 1903 খ্রিস্টাব্দে তিনি কুন্তলিন পুরস্কার লাভ করছে। ছবি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত বিলাসী ছোট গল্প ভারতীয় পত্রিকায় প্রথম প্রকাশিত হয়ে থাকে। এই গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রেমের চরিত্র মেলে। হরিলক্ষীন গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত মহেশ বিখ্যাত ছোট গল্প মহেশ গফুরের গরুর নাম। এই গল্পের পটভূমি চুয়াডাঙ্গা জেলার কাশীপুর গ্রামে। নাটক রামের সুমতি 1914, পরিণীতা 1914, ষোড়শী, রমা, বিরাজ বউ, বিজয়া, ঠিক আছে। সাধারণত তার এই দিয়া তার উপন্যাস আছে, মানে এবং বসুন্নর এগুলো দিয়া তার অনেকগুলো উপন্যাস। আচ্ছা, আর নারীর মূল্য বিখ্যাত প্রবন্ধ হচ্ছে নারীর মূল্য, তরুণীর বিদ্রোহ, স্বদেশ সাহিত্য ও নীতি, শিক্ষার বিরোধ, সাহিত্য আর্ট, দুর্নীতি। 1923 খ্রিস্টাব্দে 23 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র নারীর মূল্য প্রবন্ধ অনিলা দেবী ছদ্মনামে যমুনা পত্রিকা প্রকাশ করেন। নারীর মূল্য এটা 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে শরৎচন্দ্রের, অনিলা দেবী শরৎচন্দ্রের বড় দিদির নাম।
তাহলে আচ্ছা, অনিলা দেবী ছদ্মনামে সে প্রকাশিত, যা তার বড় দিদি উপন্যাস। বড় দিদি উপন্যাসটাও তার। বিরাজ বউ, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, নভ বিধান, ব্যাজ দিদি, পল্লী সমাজ, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল 1916 সালে লিখছে। এটা অরক্ষণীয় চরিত্রহীন। শ্রীকান্ত শ্রীকান্ত প্রথম পর্ব হচ্ছে 1917, দ্বিতীয় পর্ব 1918, তৃতীয় পর্ব 1927, চতুর্থ পর্ব 1933। দেবদাস, দত্তা, গৃহদাহ, বামনের মেয়ে, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, বিষাদ। শেষ প্রশ্নটা শরৎচন্দ্রের 1931। বিপ্রদাস সুবোধা, শেষের পরিচয় 1939। প্রথম উপন্যাসে বড়দিদি ভারতীয় পত্রিকা প্রকাশিত 1907 সালে, আর গ্রন্থাগারে প্রকাশ করা 1913 সালে। প্রথম উপন্যাসের নাম ছিল শিশু। এই উপন্যাসের প্রধান চরিত্রের নাম মাধবী, বড়দিদি সুরেন্দ্রনাথ, বজ্ররাজ ও প্রমীলা। শ্রীকান্ত 4 খণ্ডে প্রকাশিত এক আত্মচরিতামূলক গ্রন্থ, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসও বটে। শ্রীকান্তের মধ্য দিয়ে শরৎচন্দ্র তার নিজের জীবন দর্শনকে ব্যক্ত করছেন। শরৎচন্দ্র তার একজন আকাঙ্ক্ষা শ্রীকান্তের মুখ দিয়ে বলেছিল, তাই এটা আত্মজৈবনিক উপন্যাস। শ্রীকান্ত ও রাজলক্ষ্মী সমস্যা উপন্যাসের প্রধান বিষয়বস্তু। মহিম ও সুরেশ প্রতি অচলার দোলাচল বৃত্তিতাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে গৃহদাহ উপন্যাস। উপন্যাসের নামকরণে রবীন্দ্রনাথের ঠাকুরের নষ্টনীড় ছোট গল্পের প্রভাব রয়েছে। অচলা ভালোবেসে বিয়ে করেছিল মহিমকে, তারপর অচলা কখনো আকর্ষণ বোধ করে মহিমের প্রতি, আবার কখনো সুরেশের প্রতি। সুরেশ ও মহিমকে কেন্দ্র করে অচলার মনে সংশয় দেখা দেয়, আর এই ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদাহ উপন্যাস। এই উপন্যাসে থমাস হার্ডি এর এ প্যারিস অফ ব্লো আই উপন্যাসের প্রভাব রয়েছে। এ প্যারিস অফ ব্লো আইস সমাজ অনুমোদিত তথা প্রথা বহির্ভূত প্রেম চিত্র মেলে চরিত্রহীন উপন্যাস। চরিত্রহীন উপন্যাসে দুটো আখ্যান রয়েছে, এক সতীশ সবিত্রী ও সরোজিনীর আখ্যান, দুই কিরণময়ী উপেন্দ্র সুরবালা দিবাকর এর আখ্যান। তবে উপন্যাসের গুরুত্ব লাভ করেছে সতীশ সবিত্রার প্রেমের আখ্যানে। মেসের ঝি বিধবা সবিত্রী ভগ্নিপতি কর্তৃক নির্বাসিত হয়ে প্রতিভাবৃত্তি না নিয়ে রাখাল বাবুদের মেসের পরিচারিকার কাছে নিযুক্ত হয়। সবিত্রী ব্রাহ্মণ কন্যা এই মেসেরই 23 বছরের ধান্যবান জমিদার পুত্র সতীশের সঙ্গে সবিত্রীর হৃদয় সম্পর্ক তৈরি হয়। এরপর সতীশ ও সরোজিনী বিবাহ প্রসঙ্গে উত্থাপিত হলে সে বিবাহ হয়নি। সতীশ সবিত্রাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। চরিত্রহীন উপন্যাসে অপর আখ্যানকে নায়িকা কিরণময়ী স্বামীর ভালোবাসার কিরণময়ী পায়নি, তাই ডাক্তার অনঙ্গ মোহনের সঙ্গে তার তৈরি হয় অনৈতিক সম্পর্ক। অতএব সতীশ সবিত্রী কিরণময়ী সেদিনের সমাজের চোখে এক সকলেই চরিত্রহীন। দেবদাস উপন্যাসের বাল্যপ্রেমের বিষাদাক্ত পরিণতি, নিষিদ্ধ প্রেম বিরহ, পতিতা অনুরক্তি অভিব্যক্তি হয়েছে। শরৎচন্দ্র দত্তা উপন্যাসের নাট্যরূপ বিজয়া। শেষ প্রশ্ন উপন্যাসে শরৎচন্দ্র প্রেম, নারী পুরুষের সম্পর্ক, ধর্ম, সংস্কার, প্রাচীন ভাবদেশের যৌক্তিকতা প্রভৃতি নিয়ে স্পষ্ট রেখেছেন। শরৎচন্দ্র অসমাপ্ত উপন্যাস শেষের পরিচয় সমাপ্ত করে রাধারানী দেবী উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকা প্রকাশিত হয়। শেষের উপন্যাস, শেষের প্রশ্ন, এগুলো শরৎচন্দ্র ক্ষুদ্র উপন্যাস নিষ্কৃতি দিলীপ কুমার রয় ডেলিভারেন্স নামে ইংরেজিতে অনুবাদ করেন। ডেলিভারেন্স, ঠিক আছে, বিবৃতিটাকে নিষ্কৃতি, উপন্যাসটাকে হচ্ছে গিয়ে দিলীপ কুমার রয় ডেলিভারেন্স নামে ইংরেজিতে অনুবাদ করেছে। এটা শাস্ত্র নির্দিষ্ট বয়সে কন্যার বিবাহ দিতে না পারায় কন্যা ও মাতার সামাজিক লাঞ্ছনার দুর্গতি নিয়ে চিত্র মেলে অরক্ষণীয়া। বামনের মেয়ে উপন্যাসের কৌলীন প্রথার বিষয় তুলে ধরা হয়েছে। শরৎচন্দ্রের জীবিত অবস্থায় প্রকাশিত সর্বশেষ গ্রন্থের নাম বিপ্রদাস উপন্যাস। পল্লী কুসংস্কার গ্রামীণ প্রথার কুফল লক্ষ্য কাজে পল্লী সমাজ উপন্যাসে আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতা আমার একমাত্র কাম, মুক্তিটি পথের দাবি উপন্যাসে 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত রাজনৈতিক উপন্যাস পথের দাবি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়ে থাকে। পথের দাবি বিশেষণ নির্মিত হয়েছে 1926 খ্রিস্টাব্দে। পথের দাবি রাজনৈতিক উপন্যাসের বিখ্যাত চরিত্রের নাম সব্যসাচীর সঙ্গে ম্যাক্সিম গোর্কির মাদার উপন্যাসের পাভেল চরিত্রের সদস্য মেলে। শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাসের ধরন চরিত্র ছিল চরিত্রহীনা। এটা সামাজিক উপন্যাস। সতীশ এবং সবিত্রা এটার অন্যতম চরিত্র, ঠিক আছে। দেবদাস সামাজিক ও আত্মজৈবনিক উপন্যাস। দেবদাস আর পার্বতী ছিল এই উপন্যাসের অন্যতম চরিত্র। পণ্ডিত মশাই সামাজিক উপন্যাস। বৃন্দাবন দাস। শ্রীকান্ত আত্মজৈবনিক উপন্যাস। শ্রীকান্ত রাজলক্ষ্মী ও অভয়া পল্লী সমাজ সামাজিক উপন্যাস। রমেশ আর রমা গৃহদাহ সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। মহিম, অচলা আর সুরেশ। আচ্ছা, আর দুইটা বিষয় একটু কভার করে, একটা হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের, একটা হচ্ছে অমিয় চক্রবর্তী। আচ্ছা, অদ্বৈত মল্লবর্মণ ব্যাপারটা হচ্ছে যে জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরে গোকর্ণ গ্রামে। উপন্যাস তিতাস একটা নদীর নাম। 1973 খ্রিস্টাব্দে ঋত্বিক ঘটকে উপন্যাসের অবলম্বন চরিত্র রচনা করেছে। তিতাস একটা উপনাম। অদ্বৈত মল্লবর্মণ 1914 থেকে 1951 সাল পর্যন্ত সে জীবিত ছিল মাত্র। আচ্ছা, তিতাস একটা নদীর নাম উপন্যাসের 4 খণ্ডে বিভক্ত। এটা 1956 সালে মোহাম্মদীয় পত্রিকায় প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। উপন্যাসের বিষয় তিতাস নদীর তীরবর্তী জেলে আর মৎস্যজীবীদের সামাজিক জীবন, প্রধান চরিত্র ও কিশোর ও বাসন্তী। তার অন্যান্য উপন্যাস নয়া বসত, সাদা হাওয়া রাজনৈতিক উপন্যাস আর রামধনু
সাদা ভবনের সাদ্যিক উপন্যাস এবং হচ্ছে রামধনু। অমিয় চক্রবর্তী 10 এপ্রিল 1901 থেকে 1987 থেকে 1987 জন্মস্থান শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ। তিনি 30-এর কবি হিসাবে খ্যাত এবং পঞ্চপাণ্ডবের একজন। তিনি রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি। কাব্যগ্রন্থ হচ্ছে খসড়া, প্রথম কাব্যগ্রন্থ এক মুঠো, অভিজ্ঞান, বসন্ত, অনিঃশেষ, পুষ্পিত, ইমেল, দুর্বাণী, উপহার, হারানো আর্কিড, ঠিক আছে, পালাবদল, মাটির দেওয়াল, ঘরে ফেরার দিন, পরাপার। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব অমিয় চক্রবর্তী অনিঃশেষের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থে বাংলা কবিতাকে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতায় বাংলা শব্দটি আছে 4 বার। রবীন্দ্র ঠাকুরের সাহিত্য সচিব অমিয় চক্রবর্তীর অনিঃশেষ, যেটা একটা মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ। বাংলাদেশ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে, কিশোর ছন্দে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতা বাংলাদেশ শব্দটা আছে 4 বার। প্রবন্ধ চলো যাই, সাম্প্রতিক পদ, অন্তহীন, পুরবাসী। ঠিক আছে।